স্টুডিও আলোচনা শুরু করতে চাই ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। এই যে ভোট তফসিল হবে, এনে পরে একটু আলোচনা করবে। যে নির্বাচনকে সামনে রেখে নানা জরিপ দেখছি, একটু যদি সুনির্দিষ্ট করি, প্রথম আলোর যেই জরিপ গত দুদিন ধরে বেশ আলোচনায়, এই জরিপের আজকের যেই বিষয়গুলো, এই যে 23% মানুষ মনে করে জুলাই অভ্যুত্থানের যেই প্রভাব সেটা ব্যাপকভাবে পড়বে, এবং এই যে বিএনপি ক্ষমতায় আসবে, তারেক রহমান কতটা জনপ্রিয়, তার কাউন্টারে আবার জামাতের এই বিষয়গুলো, মানে ঠিক প্রশ্ন এবার রাখতে চাই, এই সময় এই জরিপগুলো আসলে ভোটের মাঠে কতটা প্রভাব ফেলবে, এই জরিপের কি কোনো উদ্দেশ্য আছে কিনা মনে হয়? ধন্যবাদ। প্রথমত হলো দেখেন, জরিপের নিজেরই একটা রাজনীতি আছে, যেটাকে আমরা বলি জরিপের রাজনীতি। আজকে একটা ব্যাপার, বাংলাদেশে যারা বেশ ভালো আলোচক বা চিন্তা করেন একটু আউট অফ দ্য বক্স, তারা একটা জিনিস কি ইচ্ছে করে এড়িয়ে গেলেন কিনা আমি জানি না। ইভেন হয়তো বিএনপি ঘরানার যে ভাই বন্ধুরা অ্যাক্টিভিস্ট আছেন, ওনারা এই ব্যাপারটা কি এই কারণে চুপ কিনা যে এইখানে বিএনপি বেশি পার্সেন্টেজ পেয়েছে। এখানে খুব ভয়াবহ পারবে যে ব্যাপারটা, যে বাংলাদেশের একদম আদালত বলছে যে এই গণহত্যাটা আওয়ামী লীগ দল হিসেবে অংশ নিয়েছে। আপনি প্রথম আলোর মতো একটা এস্টাবলিশড পত্রিকা, সে ঠিক রিসার্চ মেথোডোলজির কোন প্যাটার্নে সে প্রশ্ন করছে যে আওয়ামী লীগও এখানে আসতে পারে কিনা, আওয়ামী লীগের প্রধানমন্ত্রী হতে পারে কিনা। শেখ হাসিনাকে আমি আপনাকে মনে করাই দিই, ধরেন জামাতের কাদের মোল্লা সাহেবের যখন ফাঁসি হয়েছে, তখনও জামাত ইসলাম বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন না, এবং জামাত ইসলামেরই পত্রিকা সংগ্রাম পত্রিকা, সেই সংগ্রাম পত্রিকা রিপোর্ট করে লিখেছিল আব্দুল কাদের মোল্লার আগে শহীদ। পত্রিকাটা কিন্তু জামাত ঘরানার পত্রিকা, এবং তারা তাকে শহীদ বলছে, রাষ্ট্রের কোনো অন্যায়ও না, এবং তখন জামাত ইসলামও নিষিদ্ধ না। পরের দিন আওয়ামী লীগের মব গোষ্ঠী গিয়ে মুক্তিযুদ্ধ মঞ্চ নামে তারা গিয়ে বদমাইশ সনেট বাংলাদেশের সব থেকে প্রবীণ সম্পাদক আবুল আসাদ সাহেবকে তার অফিস থেকে দাড়ি ধরে টেনে বের করেছে। কেন এই রাজাকার শহীদ আব্দুল কাদের মোল্লার আগে শহীদ বলা হলো, তারপরে তাকে থানায় দেওয়া হলো, বহুদিন তিনি গ্রেপ্তার থাকলেন। এই প্রথম আলোর মতিউর রহমান ভাই, ওনাকে সম্মান জানিয়ে বলছি প্রফেশনালিজমের জায়গা থেকে, অথবা ডেইলি স্টারের মাহফুজা নাম থেকে শুরু করে বাংলাদেশের এই কোন সম্পাদক একবার প্রতিবাদ করেন নাই যে বাংলাদেশের সব থেকে প্রবীণ সম্পাদক কেন তাকে তার অফিসে গিয়ে দাড়ি টেনে বের করা হলো, যদিও তিনি কোনো আইনের বহির্ভূত কাজ করেন নাই। কিন্তু এই সম্পাদকরাই বর্তমানে ইতিমধ্যে প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে অনেকগুলো বিবৃতি দিতে পেরেছেন। এর মানে তারা তখন যতক্ষণ না পর্যন্ত নিজের ঘরানার বাইরের মানুষ, তাকে তারা সম্পাদকও মনে করেন না, সাংবাদিকও মনে করেন না, একইভাবে যেটা মাহমুদুর রহমানের সাহেবের সাথে ঘটেছে। আমি আপনাকে প্রশ্ন করতে চাই, এইখানে বিএনপি কতটা সিট পেল বা জামাত ইসলামী কতটা সিট পেল, এর থেকে সব থেকে সিগনিফিকেন্ট ব্যাপার হলো এখানে এইটা হলো দিস ইজ দ্য ফার্স্ট মানে ইফোর্ট ফ্রম দ্য প্রথম আলো অ্যান্ড দে আর মানে গং, যে আওয়ামী লীগকে নর্মালাইজ করবার প্রক্রিয়া। মানে আপনি যেখানে বাংলাদেশে একটা সেটেলড ইস্যু, আদালত বলছে এবং পুরো জায়গা থেকে এটা এস্টাবলিশড হয়েছে, এখন আওয়ামী লীগের বিরুদ্ধে দলগতভাবেও তার বিরুদ্ধে নতুন করে বিচার শুরু হচ্ছে, আপনি তখন ঠিক কোন কারণে আপনি এখন প্রশ্ন করতে পারবেন? ধরেন আমি আপনাকে বলি, আজকে বাংলাদেশের কেউ যদি একটা নতুন রিসার্চ করে, সেইখানে এই প্রশ্নটি রাখা যাবে যে পাকিস্তান আসলেই এত মানুষকে হত্যা করেছে, এটা আপনি বিশ্বাস করেন কিনা? আপনি বলেন তো, এই প্রশ্ন যদি কেউ রাখে, তাহলে তার অবস্থাটা বাংলাদেশের এস্টাবলিশমেন্ট কি করবে? যদি পাকিস্তান হত্যা করেছে কি করে না এই প্রশ্ন রাখা না যায়, তাহলে আওয়ামী লীগ হত্যা করবার পর শেখ হাসিনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে চিন্তা করা, এইটা হলো গণহত্যাকারীদেরকে নর্মালাইজ করবার প্রক্রিয়া, নাম্বার 1। নাম্বার 2, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলতে চাই, আমি যেহেতু পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট, মানে সোশিওলজি, রিসার্চ মেথোডোলজি টুকটাক তো পড়েছি, এবং আমি নিজেও এখনো একটা ইউনিভার্সিটিতে পড়াই। দেখেন, বাংলাদেশের মানুষের রিপোর্টগুলো দেখে, কিন্তু খুব কম একাডেমিক্স যারা এই রিসার্চ মেথোডোলজিটা কোন আকারে হয়েছে সেটার উপরে খেয়াল করে। শুধু একটা লুপহোল আপনাকে বলি, প্রথম আলো যাদেরকে ডেটা মানে আপনার স্যাম্পল হিসেবে নিয়েছে, যাদের ইন্টারভিউ করেছে, খেয়াল করবেন এইখানে রিক্সা চালক, ভ্যান চালক, প্রান্তিক মানুষের অংশগ্রহণ খুব কম। মনে রাখেন, যিনি পিএইচডি হোল্ডার তারও ভোট একটা, রিক্সা চালকেরও ভোট একটা। নাম্বার 2, এইখানে ওনারা দীর্ঘ আলাপে গেছেন, 30 থেকে 40 মিনিট। আবারও আপনাকে বলি, একমাত্র পলিটিক্যাল অ্যাক্টিভিস্ট ছাড়া, যিনি পলিটিক্যাল পার্টির সাথে এঙ্গেজড, এইরকম কোনো ব্যক্তি ছাড়া বাংলাদেশে কাউকে 30 থেকে 40 মিনিট ইন্টারভিউ দেয় না। যিনি আইদার বিএনপি করেন, অথবা জামাত করেন, অথবা পলিটিক্যালি ভীষণ মোটিভেটেড, তারা হচ্ছে এই 30-40 মিনিট সাধারণ মানুষ বলি। হ্যাঁ, সাধারণ মানুষ যদি আপনি বলেন, তারা কোনোদিন এই 30-40 মিনিটের ইন্টারভিউ করবেন। এর মানে বাংলাদেশে আরো, শুধু আমি সহজ করে এটা বলতে চাই, জরিপের রাজনীতিটা হলো বাংলাদেশে যেটা করা হয়, আপনি আসলে কি আউটপুট নিয়ে আসতে চান, কি এস্টাবলিশ করতে চান, এই অনুযায়ী প্রশ্ন সেট করা হবে। যেমন সর্বশেষ কথাটা আমি জাস্ট বলে শেষ করি, দেখেন কাকে ভোট দিবেন এই প্রশ্নটা নাই। প্রশ্নটা হলো
আপনি মনে করেন, দেখেন পারসেপশন আর সাপোর্ট দুইটা জিনিস। আমার ক্ষেত্রে বলি, আমি প্রার্থী, আমাকে বাংলাদেশের অনেক মানুষ, আমি সারাদিন যেহেতু রাস্তায় থাকি, তারা বলে যে আমি ভোটটা তোমাকে দিব। আবার তাকে যদি আপনি জিজ্ঞেস করেন কে উইন করবে, তিনি বলবেন না যে ওসমান হাদি উইন করবে, তিনি বলবেন মির্জা আব্বাস ভাই হয়তো উইন করবে। তার পারসেপশনটা কেন? তিনি মনে করেন বাংলাদেশের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এন্ড মেকানিজমে যেই স্ট্রেংথটা দরকার এইটা ওসমান হাদির নাই, অন্য কারো আছে। তাহলে আপনি কিন্তু প্রশ্ন করছেন কাকে ভোট দিবেন না, মনে করেন। তাহলে মনে করা আর ভোট দেওয়া কি এক জিনিস? মনে করা তো অনেক কিছুর ব্যাপার আছে, সুতরাং এটা নিয়ে বড় আলোচনা হওয়া দরকার। জি, আবার আপনার কাছে আসবো। সাবেক এমপি এবং সহ সম্পাদক বিএনপি নীলুফার চৌধুরী মুনি, যে এই জরিপের নিজস্ব রাজনীতি আপনিও দেখেন কিনা, জরিপের কোনো নিজস্ব রাজনীতি আছে? ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচক বৃন্দদের শুভেচ্ছা। দেখেন, আমি জরিপগুলোকে কখনোই বাংলাদেশের প্রেক্ষাপটে, বাংলাদেশের রাজনীতি, আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী, আমি জরিপগুলোকে নিজের সুবিধা ছাড়া আর কিছু দেখি না। এই যে জরিপ যারা করছে, লাইক আমি এই জরিপের কিছুটা সুবিধা তো বিএনপির দিকে গেছে। আমি বলি বিএনপি বড় দল, তাকে আটকাতে পারবে না। যেটা হাদি বললো, হাদি যেটা বলা ঠিক হয় নাই, মির্জা আব্বাস যখন একটা মিছিল নিয়ে বের হয় তখন কিন্তু হাজার হাজার লোক থাকে। ওই লোকগুলা কিন্তু অন্য দল করলে মির্জা আব্বাসের পিছনে মিছিলে যেত না। তাহলে এই মানুষগুলা ভোট দেওয়া আর হাদিকে স্পেশালি বলা দুই জিনিস, এটার জন্য ইঞ্জিনিয়ারিং করতে হয় না। বাট আমি জরিপ নিয়ে কথা বলছি। আপনার মনে আছে 91 সালের নির্বাচনে, নিশ্চয়ই আপনি ছোট থাকলেও পড়ালেখা করেছেন, তখন কিন্তু সবগুলো জরিপে রাজনৈতিক পত্রিকা, তখন তার এইসব এত টেলিভিশন ছিল না, এই পত্রিকার জরিপে কিন্তু আওয়ামী লীগ নিরঙ্কুশ ক্ষমতায় যাওয়া। আওয়ামী লীগের নেতারা আপনার পতাকা বানানো শুরু করে দিল যে তারা ইলেকশনে আসবে, তারা মন্ত্রী হবে, কে কে হতে পারে। এই অবস্থায় বিএনপি নিজেও মনে করেছিল বিএনপি বিরোধী দলে যাবে। একমাত্র ইনকিলাব পত্রিকাটা তখন মাত্র নতুন, ইনকিলাব পত্রিকাটা 2-1 দিন লিখেছে যে বিএনপির জরিপটা বেটার। এছাড়া কোনো এত নাম করা, তখন ইত্তেফাক, প্রথম আলো হয় না, ইত্তেফাক বা অন্যান্য পত্রিকাগুলো, সেই জরিপগুলোতে কিন্তু আওয়ামী লীগের কথাই বলা ছিল। কিন্তু আমরা কি দেখলাম ভোটের রাজনীতিতে? আমরা দেখলাম বিএনপি নিরঙ্কুশ বিজয়ী হলো ওখানে। যেটাই কোয়ালিশন হোক না, যেটাই হোক, এতগুলো সিট তো বিএনপি পাবে, বিএনপিও আশা করে না, কারণ অনেক প্রতিকূলতা বিএনপির উপর দিয়ে গিয়েছে। তো ঠিক একই অবস্থায় আমি গত 2 বছর আগে ডিআইয়ের একটা প্রোগ্রামে গিয়েছিলাম, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালে। সেইখানে আইআরআইয়ের একটা জরিপ তারা দেখালো, যে জরিপটায় 1000 লোকের জরিপ করেছে, তার মধ্যে তারা বলেছে যে আওয়ামী লীগ 70% ভোটে এগিয়ে আছে। বুঝছেন, 24-এ নির্বাচন, আওয়ামী লীগ যদি 70% ভোটে এগিয়ে থাকে, তাহলে আওয়ামী লীগের কিন্তু এত করুণ দুর্দশা হওয়ার কথা না। নির্বাচনে মাত্র কয়েক মাস পরে যদি এত 70% ভোটে এগিয়ে থাকে, তাহলে কিন্তু আওয়ামী লীগের ওইখানে 4 থেকে 7% ভোট কাস্ট হয়েছিল। এটাই অনেকেই বলতো, আপনাদের মতো যারা পুরখাওয়া সাংবাদিক। এবং সিইসি 1 ঘন্টা আগে বললো 27 পয়েন্ট সামথিং, 1 ঘন্টা পরে বললো 42 পয়েন্ট সামথিং ভোট কাস্ট হয়েছে। আমি যদি 42 পয়েন্ট সামথিং ধরি, তাহলে আপনার যেভাবে কথাটা বলেছিল সেটা তো ফুলফিল হয় নাই। এখন তাহলে আইআরআইয়ের মতো একটা দল কি এককভাবে নির্বাচন করে এককভাবে ভোট দেওয়ার কথা বলেছিল? বলে নাই। যদি তার কথাই যদি ঠিক হতো, তাহলে 24-এ তার চরমভাবে অধপতন হতো না, পতন হতো না। তা এই জন্য আমি জরিপগুলোকে মনে করি যে বাংলাদেশকে, যারা বিদেশি সংস্থাগুলো জরিপ করে, বাংলাদেশকে একটা জাস্ট ওই যে আপনার মেডিকেলের যে ল্যাব হিসেবে ধরা হয়, গিনিপিগের মতো মনে করে তারা কাটাছেড়া করলো কোনখানে কি আছে বাংলাদেশ থেকে শিক্ষা নিয়ে তাদের দেশের গণতন্ত্র চালায়। কারণ তাদের দেশের মানুষের ভীষণ দাম। বাংলাদেশে কয়জন মরলো, কয়জন বাঁচলো, কয়জনের হাত পা গেল, তাতে কিচ্ছু আসে যায় না তাদের। তো তারা এই দেশে চর্চা করে এই জরিপগুলো, এই কারে কখন ইঞ্জিনিয়ারিং করবে, এটা কেন্দ্রীয়ভাবে ইঞ্জিনিয়ারিং করবে। তাহলে এইসব জরিপে বিএনপি আসলে তৃপ্তির ঢেকুর তুলতে চায় না। আমি বিএনপি এখানে হ্যাঁ না কিছুই বলবে না, কারণ বিএনপি যাদের সঙ্গে বিএনপির, আমি আওয়ামী লীগ পতিত, তারপরেও বলছি বিএনপির দ্বন্দ্বটা তো ছিল আওয়ামী লীগের সাথে কাছাকাছি ভোটে। আরগুলার কিন্তু কাছাকাছি ভোট ছিল না, 10%, 8% হতে পারে, এখন বেড়েছে, হতে পারে। আমরা যেহেতু কেউই পরীক্ষার গবেষণাগারে যাই নাই, কারণ আমরা সেই সুযোগটাই তো পাইনি এই 15 বছরে। তো সেইখানে আমরা বলতে চাই যে আপনার আরেকটা আমি এক্সাম্পল দিতে চাই। ধরেন আমি জরিপ করতে গেলাম আওয়ামী লীগের বস্তিতে, সেখানে আওয়ামী লীগের বস্তিতে মানুষগুলো তো আওয়ামী লীগের কথাই বলবে। এখানে বিএনপির বস্তি আছে, বিশাল বস্তি,
সেখানে যদি আপনি জরিপ করতে যান, যদি বলেন যে আমি 500 লোকের জরিপ করেছি, সেখানে তো তাই বলবে। আপনি মসজিদ মাদ্রাসা যদি যান, যেখানে মসজিদ মাদ্রাসার নিয়ম কি, মসজিদে মানুষ নামাজ পড়বে তারপরে বের হয়ে যাবে, কিন্তু যারা মসজিদকে রাজনৈতিক ক্ষেত্র হিসেবে ব্যবহার করে যদি যান, ওইখানে যে মানুষগুলো সারাক্ষণ বসে থাকে, ফতোয়া দেয়, ওয়াজ করে, তারা কিন্তু ওইখানে জরিপ করলে তারাই এগিয়ে থাকবে। তাহলে আপনাকে ক্ষেত্রটা করতে হবে, আপনার ইন্টেনশন জানতে হবে আমার, আপনি কি চান, আপনি যেভাবে চান আপনার জরিপটা ওইভাবেই চলে। এবং আমি আরেকটা লাইন শেষ করি, যেমন 2-3 মাস আগের জরিপে বিএনপি অনেকটা এগিয়েছিল, তারপরে আস্তে আস্তে কমছে, কোথাও কোথাও বেশ কমছে, তারপরে আবার কোথাও কোথাও বেড়েছে, কিছু কিছু পয়েন্টে বেড়েছে, কিছু কিছু পয়েন্টে কমেছে। এগুলো কিন্তু আস্তে আস্তে ইলেকশন যত কাছে আসবে জরিপের মানটাও তত উঠতে হবে অথবা নামতে হবে। এই হলো জরিপের ফলাফল। জাতীয় নাগরিক শরীফ ওসমান হাদী, একটু এর আগে আলোচনায় এলো যে জোট ভোট, এই যে সামনেই ভোট, নতুন নতুন জোট, এমনকি জাতীয় পার্টিরও কয়েকটি অংশ মিলে 18টি জোট দল মিলে একটি জোট দেখলাম, এবং যত ভোটের দিনক্ষণ ঘনিয়ে আসছে বিএনপি জামাতের মধ্যে কথার যুদ্ধ তীব্র হচ্ছে। দিন শেষে আসলে এইসব শুধু ভোটের হিসাব নিকাশ দিয়ে কি আগামী দিনের রাজনীতির গতিপথ নির্ধারণ সম্ভব হবে কিনা? প্রথমত হলো, অনেকেই দেখছে যে বিএনপি এবং জামাত ইসলামী উভয়ে যে কথা চালাচালি হচ্ছে, এবং তারেক রহমান সাহেব পর্যন্ত তো রেসপন্স করলেন, এটার মধ্যে অনেকে মানে একটু নেগেটিভলি দেখতে চায়, কিন্তু আমি এটাকে তো খুবই একটা পজিটিভ জিনিস মনে করি। দেখেন, অনেকে এখানে মনে করবার আমাদেরকে বোঝানোর চেষ্টা করছিল যে আওয়ামী লীগ না, এখানে একটা পলিটিক্যাল ভ্যাকুয়াম তৈরি হবে। তো একটা মাফিয়া মোনার্ক, সে থাকা না থাকার সাথে পলিটিক্যাল ভ্যাকুয়াম, এই প্রশ্ন যারা করে তারা মানে মাইকে, মসজিদের মাইকে আজান দিয়েও আওয়ামী লীগ 5% ভোটারকে কেন্দ্রে নিতে পারে নাই। এই যে তারা বারবার 30%, 40%-এর একটা বয়ান দেয় না, যে তাদের এত লোক, এত ভোটার, তাহলে আওয়ামী লীগের শুধু নিজের লোক 30% যদি ভোট দিত আর জাতীয় পার্টির, তাহলেও তো তাদের লাইন শেষ হয়ে যেত না। কিন্তু কেন কুকুর ঘুমাইলো, কেন মাইজভান্ডারির সেই লোক সে গিয়া ওই চট্টগ্রামে তাদেরকে এলাকার লোকজন মারলো যে ভোটের ব্যাপারে এই করতে গিয়া। এর মানে একটা মাফিয়া মোনার্ক। দেখেন, পাকিস্তান আজাদি হয়েছিল মুসলিম লীগের নেতৃত্বে, সেই মুসলিম লীগ আজকে কোথায়? আওয়ামী লীগের নেতৃত্বে যে মুক্তিযুদ্ধ হয়েছে, সে আবার যখন গণহত্যা করেছে, আজকে তার সেই অবস্থা হবে। এই হিস্ট্রি আমাদেরকে জানতে, মানে এটুকুন মানতে অনেকের কষ্ট হতে পারে, কিন্তু হিস্ট্রি তো আর কারো মন খারাপ আর মন ভালো করার ব্যাপার না, এটা তো খুব স্ট্রেইট ফরওয়ার্ড, তাকে তার মতো করে চলতে দিতে হয়। আমার যেটা মনে হয় ভোটের রাজনীতিতে, আপনি জাতীয় পার্টির কথা বললেন, গতকালকে দেখলাম মনে হয় যে এরা দুজনই, আনোয়ার হোসেন মঞ্জু এবং আনিসুল ইসলাম মাহমুদ, দুজনই কিন্তু ফ্যাসিবাদ আমলে মন্ত্রীও হয়েছিলেন, এবং কোন আমলে, যেই 3টে আমলে ভোট তো হয় নাই, কাউকে ভোট দিতেও দেওয়া হয় নাই, বরং সেই আমলে যখন সুবর্ণচরে একজন আমাদের মা 3 সন্তানের জননী শুধু ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে তাকে উপর্যুপরি ধর্ষণ করা হয়েছে। আপনি আমাকে বলেন, আওয়ামী লীগ যে অপরাধে অপরাধী, তার কোন অপরাধটা জাতীয় পার্টি করে নাই? মানে এই অর্থে তার কোয়ান্টিটি কম। আপনি ধরেন 100 জনের মধ্যে 70 জনকে খুন করেছে আওয়ামী লীগ, জাতীয় পার্টি 30 জন। কি হিসেবে? এই জুলাই গণহত্যায় সে হয়তো গুলি করে নাই, কিন্তু দুটো ব্যাপার তো সত্য। আমরা বারবার দাবি করেছিলাম যে গত 3টে যে নির্বাচন বাংলাদেশের মানুষের কাছ থেকে কেড়ে নেওয়া হলো, এবং শুধু দেখেন, নির্বাচনকে শুধু নির্বাচনের ভাষাতে দেখলে হবে না, এই নির্বাচন কেড়ে নেওয়ার মধ্য দিয়ে ফ্যাসিবাদ কায়েম করা হলো, যার থেকে এম্পাওয়ার্ড হয়ে এতগুলো গণহত্যা হলো। তাহলে আওয়ামী লীগ কি একা ফ্যাসিবাদ কায়েম করতে পেরেছে? যদি আওয়ামী লীগের সাথে পার্লামেন্টে জাতীয় পার্টি না থাকতো, যদি তারা এমপি না হতো, মন্ত্রী না হতো, তাহলে কি আওয়ামী লীগ এটা কোনোভাবে লিগেসি নিতে পারতো? এবং কত দেউলিয়া হলে সে নির্বাচন করতেছে জাতীয় পার্টির, এই যে চুন্নুয়েরা, কিন্তু আবার পোস্টারে ছবি দিচ্ছে আওয়ামী লীগের, মানে শেখ হাসিনার, এবং তারা বলতেছে যে আওয়ামী লীগ মনোনীত জাতীয় পার্টির প্রার্থী, জাতীয় পার্টি নির্বাচিত, হ্যাঁ জাতীয় পার্টি নির্বাচিত। তো এখন মানে রওশন এরশাদ আর শেখ হাসিনা 2 বোন, মানে এইরকম করে একটা পার্লামেন্ট চালাচ্ছে দেশের জনগণের পয়সায়। তো আমার যেটা ব্যাপার, আমরা বলেছিলাম প্রথমত এই 3টা নির্বাচনকে অবৈধ ঘোষণা করে, এরপর আপনার যেটা দরকার ছিল যে এই নির্বাচনগুলো করতে আমলা, পুলিশ থেকে শুরু করে যারা বিনা ভোটে এমপি হলেন, মন্ত্রী হলেন, তাদেরকে জবাবদিহিতার মধ্যে আনা, যারা রাষ্ট্রীয় অর্থ ধ্বংস করে ফ্যাসিবাদ কায়েমে সাহায্য করলেন। আজকে যদি আপনি সেটা করতেন, আমরা 4 জন মিলে আইনি বৈধতার মধ্যে দিয়ে বলতে পারতাম, এই ফ্যাসিস্ট যারা মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে মন্ত্রী হয়েছিল, তারা বাংলাদেশের আর কোনোদিন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। কিন্তু সেইটা যেহেতু সরকার করে নাই, কোনো কমিশনও করে নাই, আমি তো মনে করি আজকে বিএনপি, জামাত ইসলামী যে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের ভোট নিয়ে টানাটানি করছে, এটার গ্রাউন্ড তো সরকার তৈরি করে দিয়েছে।
আজকে যদি সরকার একটা কমিশন করত, 3টে নির্বাচন কারা এভাবে করতে পারলো, এবং এই গণহত্যার সমর্থক যারা, ফ্যাসিবাদের সমর্থক যারা, তারা আর কোনো, যারা ভোট ধ্বংস করেছে তারা আবার কি ভোট করবে? আপনি যদি তাদেরকে বাদ দিতেন তাহলে তো আজকে বিএনপি এবং জামাত ইসলামীর এই চিন্তা থাকতো না, তারা রিয়েল ভোটটা করতে পারতো। সরকার এটা জিয়ে রেখেছে, এটা আমি বলতে চাই। আর একটা ব্যাপারে নতুন একটা আলোচনা শুরু হয়েছে কি, পার্টিসিপেটরি ইলেকশনের জন্য দরকার। তাহলে পার্টিসিপেটরি ইলেকশনের জন্য যদি জাতীয় পার্টি থাকতে পারে তাহলে আওয়ামী লীগের অপরাধ কোথায়? মানে জাতীয় পার্টি তো মন্ত্রী ছিল বিনা ভোটে, সে কোন কাজটা করে নাই? তাহলে আপনি আওয়ামী লীগকেও নিয়ে আসেন, তাহলে আওয়ামী লীগকে তো আনবেন না। তাহলে এখানে যেটা করা দরকার, পার্টিসিপেটরি মানে পার্টির সংখ্যা গুণে না, পার্টিসিপেটরি মানে হলো জনগণের অংশগ্রহণ। সেই অংশে আওয়ামী লীগ তো সব থেকে বড় পার্টিসিপেটরি ইলেকশন করছে, 20-30টা দল দেখাইছে, 5% মানুষও কেন্দ্র নিতে পারে নাই। আমরা বরং বলতে চাই পার্টিসিপেটরি ইলেকশন মানে এইবার বাংলাদেশের ঐতিহাসিক টার্ন আউট হবে। যেমন এবার ছাত্রলীগ ডাকসু ইলেকশনের আগের দিন বলেছে যে সব থেকে পুরনো ছাত্র সংগঠন ছাত্রলীগ ছাড়া ডাকসু হচ্ছে, এটা প্রহসন। তো আমরা কি দেখলাম যে ছাত্রদল, ছাত্র শিবির, সমস্ত সমর্থিত যে প্যানেলগুলো, মেয়েরা চাঁদ রাতের মতো মেহেদি দিয়ে যে ডাকসু নাই, তারপরে তারা ভোট দিতে গেল। আপনি লিখে রাখেন, এই যে বিএনপি জামাত ইসলামী যত কথার পিঠে কথা বলবে, এটা ডেমোক্রেটিক বিউটি, শুধু এই ঝগড়া থেকে কোনোদিন মারামারি সহিংসতার দিকে না যায়, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ইনশাআল্লাহ আমরা নতুন বাংলাদেশ নির্মাণ করব।